বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে আজকে যারা বসে আছি আমরা সংখ্যায় বেশি না, কিছু মানুষ, কিন্তু যারা আছেন প্রত্যেকের কাছেই নতুন নতুন আইডিয়া আছে এবং সেই আইডিয়াগুলো বিভিন্ন জায়গায় যে যার এরিয়ায় সেই আইডিয়ার প্রতিফলন হচ্ছে এবং তাতে হাজার হাজার লাখো লাখো মানুষ উপকৃত হচ্ছে এবং আজকে তাদেরকে এই এক জায়গায় জড়ো করেছেন এবং তাদের কাছ থেকে আমরা শুনছি। তো বিষয়টা এটাই যে আমার এখানে আসাটা আমার নিজের যে টান সেটা কিন্তু শেখার জন্যে, বলার জন্যে না। তবু আজকে যে বিষয়টা আমাকে বলতে দেওয়া হয়েছে তার উপরে আমি শুরু করব একটা স্টোরি দিয়ে, একটা গল্প। আমাদের যেমন সবার একটা করে পরিবার আছে, এটাও একটা পরিবারের গল্প। যে পরিবারটা শুরু হয়েছিল মাত্র 7 জন ছেলে নিয়ে, 7 স্টুডেন্ট অনলি, সেটা বাড়তে বাড়তে আজকে 40,000 স্টুডেন্ট যারা এই পরিবারের মেম্বারশিপ নিয়েছে আমাদের কাছে থেকে, যারা পড়াশোনা করেছে বা করছে, 23,000 যারা পাস আউট এবং যারা শুধু আমাদের এই স্টেটে না, গোটা ভারতবর্ষে, ইন্ডিয়াতে এবং ইন্ডিয়ার বাইরে পৃথিবীর বিভিন্ন দেশে, ইউরোপ, আমেরিকা, আরব কান্ট্রিজ সহ সব জায়গাতেই আমাদের এই ছেলে এবং মেয়েরা ছড়িয়ে আছে। কালকেও যেখানে ছিলাম কাতারে, সেখানে আমাদের স্টুডেন্টদের কাছে ছিলাম, কয়েকজন স্টুডেন্ট ওখানেও থাকে, তারা প্রতিষ্ঠিত। আমরা একটা ওয়ার্ল্ড এডুকেশন কনফারেন্সে গিয়েছিলাম। তো আমরা এই 23,000 স্টুডেন্টের মধ্যে যেমন হাজার হাজার ডক্টরস আছে, ইঞ্জিনিয়ার্স আছে, ঠিক তেমনিভাবে টিচিংয়ে, সেটা স্কুল টু ইউনিভার্সিটি, এবং তার সাথে সাথে সিভিল সার্ভিসে এবং সব ফিল্ডেই আমাদের কিছু না কিছু ছেলে মেয়েদের আমরা ওই 23,000-এর মধ্যে হাজার হাজার ছেলে মেয়ে গোটা বিশ্ব জুড়ে আছে। আর যারা 17,000 স্টুডেন্ট যারা আমাদের কাছে আছে এবং তার সঙ্গে নিয়ার অ্যাবাউট 3,000 স্টাফ, টিচিং অ্যান্ড নন টিচিং, পার্ট টাইম, ফুল টাইম, সব মিলিয়ে 20,000-এর ফ্যামিলি এখন চলছে প্রতিদিন। এর মধ্যে যারা আছে 70টা সেন্টারের মধ্যে আছে এবং এতেও এখন যে প্রতি বছর আমরা যেটা দিতে পারছি আল-আমিন মিশন পরিবারের কাছ থেকে, MBBS, BDS, তার সঙ্গে ভেটেনারি 40-42, 48টা সিট জেনারেল, তার 40-42টাই মুসলিম স্টুডেন্টরা পায়। এটাকে ধরলে প্রায় 500 জন স্টুডেন্ট এখন প্রতি বছর মেডিকেলে ঢুকছে এবং তার সাথে সাথে আমরা যদি ইঞ্জিনিয়ারিং এবং প্যারামেডিক্যাল কোর্সেস বা আরও ভেটেনারি বা আদার্স যেগুলো আছে, BSc নার্সিং, টিচিং, সব যদি দেখি তাহলে আরও 5 থেকে 700, টোটাল 1000 থেকে 1200 স্টুডেন্ট প্রতি বছর বের হচ্ছে এবং তারা প্রতিষ্ঠিত হচ্ছে। আমাদের যে আইডিয়াটা ছিল সেটা এটাই, এখানে যে ফান্ড কালেকশনের কথা হচ্ছিল, তো সেই ফান্ড কালেকশনের মধ্যেই আমাদের আইডিয়াটা ছিল যে এই 40,000 স্টুডেন্টের মধ্যেই 25%-এর উপর আছে যারা জাকাতের টাকায় পড়াশোনা করেছে বা করছে। আমাদের আইডিয়াটা ছিল এটাই যে যাদেরকে আমরা জাকাত নিতে দেখি, হাত পেতে যারা জাকাত রিসিভ করছে, সেই ফ্যামিলিগুলোকে যদি আমরা পার্মানেন্ট সলিউশনটা দিতে পারি থ্রু এডুকেশন, তাহলে তাদের এই হাতটা আস্তে আস্তে গিয়ে জাকাত গিভারে পরিণত হবে। মাশাআল্লাহ, এখন হাজার হাজার ফ্যামিলি যারা জাকাতের জায়গায় এসছে, জাকাত তারা দিতেও শুরু করেছে এবং শুধু জাকাত না, তাদের উপর এখন হজটাও অনেকের উপর ফরজ হয়ে গিয়েছে। তো এই যে একটা পরিবারের গল্প বলছি, এটা হয়তো বলতে আমার 3 মিনিট লাগলো, কিন্তু এর পেছনে আছে 30 থেকে 33টা বছর এর পেছনের যে গল্প। এবং তার পেছনে আর একটা গল্প আছে, যখন এইটা শুরু করছি তারও 10 বছর আগে, যখন আমাদের প্রথম ভাবনাটা এসেছিল যে আমরা শিক্ষার জন্য কিছু করব এবং সেটা কিনা একটা উইল, একটা জাস্ট ইচ্ছে, কিনা আমাদের পরিবর্তনটা দরকার এই জন্যে দেশ স্বাধীনতার পরে দেখেছি যে 1/4 পপুলেশন যারা মুসলিম, 25%, তারা গুরুত্বহীন অবস্থায় বছরের পর বছর, দশকের পর দশক ধরে থাকছে। তা আমাদের ইচ্ছেটা এটাই মনে হয়েছিল যে এদের পরিবর্তনের জন্য আমাদের চেষ্টা করা উচিত এবং সেটা আমাদের যে প্রেরণাটা পেয়েছিলাম, আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আর-রাদের 11 নম্বর আয়াতে যেটা বলেছেন, যে সম্প্রদায় নিজেদের উন্নতির চেষ্টা করে না, আল্লাহ তাদের উন্নতি করেন না। আমরা সেই ভাবনা থেকে এই মাদ্রাসা শুরু করেছিলাম। কিন্তু এখানে যারা এনজিওস তৈরি করছেন, আমার ধারণা যে প্রত্যেকের জীবনে এরকম কিছু না কিছু ঘটনা থাকবে, যেটা আমার বা আমাদের জীবনেও ছিল। এই মাদ্রাসা অর্গানাইজ করতে গিয়ে যা করতে হয় সবাইকে, সেটা তো করতেই হয়, নাহলে হয়নি। তো সেটা করার পরে যখন মাদ্রাসা কমপ্লিট হলো, রেকগনিশন হলো, যে টিচাররা অর্গানাইজিং টিচার, তাদের যখন সব কিছু কমপ্লিট হয়ে গেল, সরকারি বেতন তারা পেয়ে গেল, তারা
সেক্রেটারির বিরুদ্ধে, আমি সেক্রেটারি ছিলাম, সেক্রেটারির বিরুদ্ধে তারা অভিযোগ তুললেন, 21 দফা অভিযোগ, এখনও মনে আছে। এবং সেই দিন আমি প্রথম কাঁদতে কাঁদতে মাদ্রাসা থেকে বেরিয়ে এসেছিলাম। কিন্তু সেই কাঁদতে কাঁদতে বেরিয়ে গিয়ে যে বাড়িটাতে আমি উঠেছিলাম সেটা ওই মাদ্রাসার একজন হিন্দু টিচারের বাড়িতে। এবং পরে কিন্তু এই হিন্দু টিচারই আদার মুসলিম টিচারদেরকে বুঝাতে পেরেছিলেন যে আমরা কাজটা ভালো করিনি। তারা আবার আমাকে ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন। আর আমার সেই হিন্দু টিচার বন্ধুটি আমাকে বলেছিলেন যে এখন কিন্তু আপনার পার্টিকুলার কমিউনিটির জন্য আলাদা করে কিছু করা দরকার, শুধু এই মাদ্রাসা দিয়ে হবে না। এবং ঘটনাক্রমে আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। আমি তখন কলেজে পড়ি, মৌলানা আজাদ কলেজে। এক অধ্যাপকের কাছে পড়তে যেতাম রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের পাশে গোল পার্কে। এবং সেই অধ্যাপক আমাকে শোনাতে রামকৃষ্ণের কথা, বিবেকানন্দের কথা এবং রামকৃষ্ণ মিশনের কাহিনী শোনাতেন ঘন্টার পর ঘন্টা ধরে। এবং সেটা শুনতে শুনতে আমি ইন্সপায়ার্ড হই। এবং তারপরেই এই আল আমিন মিশনটা শুরু হয়, যদি আমরা প্রথম অন্য নামই শুরু করেছিলাম। এবং এটা করতে গিয়ে নানানভাবে, যখন শুনেছেন মুষ্টি চাল দিয়ে আমরা শুরু করেছিলাম, অনেক সময় দেনা করতে হয়েছে, নানান রকমভাবে, নানান রকম ক্রাইসিসের মধ্য দিয়ে আমাদেরকে পাস করতে হয়েছে। এবং এটা করতে করতে নানান রকমভাবে যখন আমরা করছি, 2 টাকা 5 টাকা করে, আজকে যেসব আইডিয়াসগুলো শুনছিলাম, বক্স কালেকশন, এই বক্স কালেকশন আমরা 40 বছর আগে শুরু করেছিলাম। এবং সেই কালেকশন করতে করতে যখন আমাদের শুরু হয়, তারপর আমরা একটা পতাকা গ্রুপকে আমরা পেয়েছিলাম, তাদের কাছ থেকে আমরা সাহায্য পেতে শুরু করি। এবং বড় ফান্ড আমাদের জীবনে প্রথম আসে মৌলানা আজাদ এডুকেশন ফাউন্ডেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছ থেকে 45 lakhs 1999। এটা আমাদের কাছে সবচেয়ে বড় ফান্ড ছিল। এবং সেখানে একটা চ্যালেঞ্জ ছিল, আমরা 9 মাসের মধ্যে বিল্ডিং করে 9 মাসের মধ্যে সেটা শুরু করতে পেরেছিলাম। ঠিক তারপরে আমরা 2-3 বছর পরে শ্রী মৃণাল সেনের কাছ থেকে, বিখ্যাত ফিল্ম ডিরেক্টর, তার কাছ থেকে আমরা 88 lakhs আমরা রাজ্যসভার যে এমপি ছিলেন তার এমপি ফান্ড থেকে আমরা পেয়েছিলাম। তারপরে পতাকার কাছ থেকে আমরা পেয়েছিলাম। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখলাম যে যারা আমাদেরকে দিতেন, যারা আমাদের ডোনার ছিলেন, বড় ডোনার, পতাকা গ্রুপ আর কেউ কেউ, তাদের কাছ থেকে আমাদের ফান্ড বন্ধ হলো। এবং সেই ফান্ড বন্ধ হওয়াটাও আমরা কিন্তু পজিটিভলি নিয়েছিলাম। তখন কিন্তু খুব ক্রাইসিসের মধ্যে ছিলাম। কিন্তু আমাদের মনে হয়েছিল যে আল্লাহ পাক, আমরা যেহেতু স্কুল চালাই, ছেলে মেয়েদের আমরা পরীক্ষা নিই, আমার ছেলেরা সব এখানে আছে, তাদেরকে আমি বলেছিলাম যে আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন, আমরা তার উপরে কতটা নির্ভর করতে পারি সেটা দেখছেন। অতএব আমরা কিন্তু এখানে হার মানব না, ফেল করব না, আমাদের আল্লাহ পাকের উপর ভরসা রেখে এগোতে হবে। এবং এখন বুঝছি যে আল্লাহ পাকের ইচ্ছেটি ছিল এটাই, যে যারা আমাদেরকে ফান্ড দিতেন তাদের সেই ফান্ড আজকে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে। এবং শিক্ষা প্রতিষ্ঠান আরও বড় হচ্ছে, অনেক ছেলেমেয়ে, হাজার হাজার ছেলেমেয়ে পড়াশোনা করছে। আমাদের কাছে যেমন 20,000 আছে, 17,000 আছে, তাদের কাছেও আরও হয়তো 17,000 20,000 আছে। তো সেই জায়গা থেকে আল্লাহ পাক হয়তো চেয়েছিলেন যে আল্লাহ নবীন নামের প্রতিষ্ঠান তার নিজের পায়ে দাঁড়াক। এবং সেই কাজটাই আমরা করার চেষ্টা করেছি। এবং করতে করতে বিভিন্ন সময় বিভিন্ন ক্রাইসিসের মধ্যে পড়েছি। আমাদের নিউ টাউনে 4 বিঘে জায়গা পেয়েছি, 6 বিঘে জায়গা, 2 একর্স, এবং 4 কোটি টাকা দিয়ে আমাদেরকে কিনতে হবে। কিন্তু সেই টাকা কেনার মতো কোনো ফান্ড আমাদের কাছে ছিল না, একেবারে জিরো না, মাইনাস ফান্ড বলা যায়। কোনো অনেক লক্ষ লক্ষ টাকা দেনা মাথাতে চেপে আছে, আর সেখানে 4 কোটি টাকা দিয়ে গভর্নমেন্টের থেকে জমি নিতে হবে। কিন্তু আল্লাহ পাকের উপর ভরসা করে আমরা শুরু করলাম। কেমন করে সব 2 গভর্নমেন্ট, আগের গভর্নমেন্ট এবং পরের গভর্নমেন্ট যারা নতুন এলেন, সবার থেকেই আমরা সাহায্য পেলাম, সহযোগিতা পেলাম। এবং সেই 4 কোটি টাকা দিয়ে কিন্তু আমরা ল্যান্ড কিনলাম। এবং তারপরে আমরা সবচেয়ে যেটা বড় বিষয়টা ছিল যে আমাদের যখন যারা ডোনার, যারা বন্ধ করলেন, তখন কিন্তু আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমে ঢুকলাম। মানে সেন্ট্রাল গভর্নমেন্ট যখন সাচার কমিটির রিপোর্টের পর যখন শুরু করলো স্কলারশিপ, বিশেষ করে মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের জন্যে, তো সেই স্কলারশিপ আমরা 2009 সাল থেকে আমরা স্কলারশিপ পাচ্ছি, এখনও পাচ্ছি। এবং এবছরও আমরা 540 জন স্টুডেন্টের মেডিকেলের এবং ইঞ্জিনিয়ারিংয়ের কোচিংয়ের জন্য স্কলারশিপ পাই। গোটা ইন্ডিয়ার মধ্যে যত অর্গানাইজেশন আছে যারা মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স থেকে এই ফান্ড নেয়, মুসলিম অর্গানাইজেশন খুব বেশি কিন্তু নেই, আছে। কিন্তু তার মধ্যে প্রথম সারির যারা 4টে কি 5টার মধ্যে আল আমিন মিশন তার মধ্যে একটা অর্গানাইজেশন বলা যেতে পারে। আর যদি রেজাল্টের দিক থেকে দেখি, তাহলে রেজাল্টের দিক থেকে একেবারে 1 নম্বরে আছে। বিশেষ করে গভর্নমেন্ট মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে আল আমিন গোটা ইন্ডিয়াতে 1 নম্বরে আছে মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্সে।
আমরা যখন কাজটা শুরু করেছিলাম, এই যেমন একটা আইডিয়া ছিল যে আমরা যারা জাকাত রিসিভার তাদেরকে জাকাত গিভারে পরিণত করব, ঠিক তেমনিভাবে আমাদের যে লক্ষ্যটা সেই লক্ষ্যে আমরা একদম ফোকাস ছিলাম। এবং সেই আমাদের এমটা কী ছিল? এমটা একটাই। যখন আমরা আলামিন শুরু করেছিলাম, আমার এক ট্রেজারার ছিলেন, তিনি ব্যাংক ম্যানেজার, তার ছেলে 4 জন ছেলে, 4 জন ইঞ্জিনিয়ার, এবং তার 2জনই আমেরিকায় থাকে। তার কাছে আমি প্রায় শুনতাম যে 6% ইহুদিস আমেরিকাতে তারা পাওয়ার হোল্ড করে 35 থেকে 40%। এটা মাথাতে খুব ঘুরতো। তো আমার শুধু মনে হতো যে 25% মুসলিম, আমরা কেন 2.5% মুসলিম যারা ভালো জায়গায় আছি, যারা পাওয়ার হোল্ড করছি, এবং সেই জায়গাগুলো যেখানে থাকলে আমরা একটু মর্যাদার জায়গায় যেতে পারি বা রাজ্যের জন্য বা দেশকে আমরা কন্ট্রিবিউট করতে পারি। কন্ট্রিবিউশনের জায়গাটাতে কিন্তু আমরা 2.5%, কিন্তু পপুলেশন 25%। আমরা ফোকাস ছিলাম যে ওই পয়েন্টটাকে আমাদেরকে ভ্যানিশ করতে হবে। ফলে আমাদের এই টিম টানা 30 বছর ধরে এক নাগাড়ে কাজ করেছে, এবং এই কাজ করার পরে 2016 সালে প্রথম দেখলাম যে 27% উপর জেনারেল সিটে মুসলিম ছেলেমেয়েরা মেডিকেলে এমবিবিএস এবং বিডিএসে পড়ার সুযোগ পেয়েছে। এবং সে বছর আমরা বুঝলাম যে 27% পপুলেশন অ্যাকর্ডিং টু 2011 সেন্সার। তো আমরা 27% মুসলিম, 27% জেনারেল সিট, এসটি এসসিটা বাদ দিচ্ছি, কারণ সেখানে যেহেতু তাদের অনেক কম নম্বর পর্যন্ত নিতে হয়। অন্তত জেনারেল কম্পিটিশান আমরা আসতে পেরেছি, পয়েন্টটা ভ্যানিশ হয়েছে। যদিও তা নিয়ে কোর্ট কেস হয়েছিল হাইকোর্টে, এবং সেটা অনেক দিন চললো, কিন্তু সেখানেও আমরা আমাদের ফেভারে রায় গেল। এখন কিন্তু আমাদের রাজ্যে এমবিবিএস এবং বিডিএসের ক্ষেত্রে এবছর আছে 26.5% মুসলিম ছেলেমেয়ে, গতবারে ছিল 28% মুসলিম ছেলেমেয়ে জেনারেল সিট, এবং ম্যাক্সিমাম তো গভর্নমেন্ট কলেজ। তো এই জায়গা থেকে আমাদের যেটা ভাবনা, যে একটা জায়গায় যেমন পয়েন্ট ভ্যানিশ হয়েছে, কিন্তু বাকিগুলোতে হাফ হয়েছে বা কোথাও হয়তো ফিকে হয়ে গিয়েছে। তো সেই একটা কাজটাই আমরা করার চেষ্টা করছি। এবং আমাদের যেটা মনে হয় যে কোনো সময় সব অর্গানাইজেশনের কাছেই কিন্তু ক্রাইসিস থাকে, এবং সেই ক্রাইসিসগুলো অনেকে আমরা ঘাবড়ে যাই, অনেকে আমরা হাল ছেড়ে দিই, কিন্তু হাল ছাড়াটা উচিত নয়। আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে আল্লাহ পাক আমাদের কাছ থেকে আমাদেরকে পরীক্ষা করেন। আমি কাতারে গিয়েছিলাম এবারে, 2 বছর আগে গিয়েছিলাম, যখন দেখলাম, শুনে এসেছিলাম যে আরব কান্ট্রিজগুলো ব্লকেট করে দিয়েছে কাতারকে, তখন ওদের খুব করুণ অবস্থার মধ্যে ছিল। কিন্তু এই 2 বছর পরে যে ডেভেলপমেন্ট হয়েছে দেখে আমরা অবাক হয়ে গেলাম। সেখানে ডায়েরি ফার্ম আগে সৌদি আরবিয়া থেকে আসতো, যখন টোটাল বন্ধ করে দিল, ওখানকার যারা মানুষ বলছিলেন যে ছেলেদের দুধ খাওয়াতে পারছি না, ডায়েরি মিল্ক বা প্রোডাক্ট আসছে না, তখন ওরা ঠিক করলো যে 2 বছরের মধ্যে ওরা নিজেরা ফার্ম করেছে। এত বড় ফার্ম ওরা দেখতে গিয়েছিলাম যে ওরা এখন বিদেশে পাঠাচ্ছে, শুধু ডেয়ারিতে না, বিভিন্ন ফিল্ডে। সবজি আগে সৌদি আরবিয়া থেকে আসতো, এখন সবজি ওরা নিজেরা তৈরি করছে, এবং এত বেশি তৈরি হচ্ছে যে ওরা বিদেশকে দিচ্ছে। তো আমরা দেখছিলাম যে কাতারের ক্ষেত্রে, একটা রাষ্ট্রের ক্ষেত্রে যে জিনিস, সেটা কিন্তু আমাদের অর্গানাইজেশনের ক্ষেত্রে কিন্তু তাই। যখনই এরকম কোনো রকম ক্রাইসিস আসবে, আমাদের উচিত যে সেটাকে মোকাবিলা করা, কারণ আল্লাহ পাক তার মধ্যেই কিন্তু আমাদের ভালাই রেখেছেন, এবং সেটাকে যদি আমরা ক্রস করতে পারি, তাহলে আল্লাহ যা চাইছেন সেটাই হবে। কিন্তু আমরা অনেক সময় সেটা পারিনি। এবং এই করতে করতে আমরা আজকে যে 6 বিঘে জায়গার উপরে যে বিল্ডিং আমরা করব, সেটা কাজ আমাদের অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো সেখানে আমাদের 50 কোটি টাকার বাজেট, এবং সেই 50 কোটি টাকা কোথায় আসবে জানি না। কেউ বলছেন ব্যাংক লোন নেওয়ার জন্যে, নানান অ্যাডভাইস করছেন, কিন্তু আমাদের মনে হচ্ছে যে আল্লাহ আছেন, মানুষ আছেন, লোকের দোয়া এবং বিশ্বাস আছে। আমাদের যারা ছাত্র, যারা স্টুডেন্ট, এক্স স্টুডেন্ট, তাদের কাছে আমার অ্যাপ্রোচ আমাদের বলেওছি, এবং তারা এগ্রিড, যে তাদেরকে বলেছি যে তোমাদেরকে 10 কোটি টাকা দিতে হবে, 10 crore, এবং তারা রাজি আছে, তারা একে একে সব দিতে শুরু করবে। আমি কাতারেও গিয়ে কালকে বলে এলাম। তো বিভিন্ন জায়গায় তো আমরা দেখছি যে রিসোর্সের কোনো অভাব নেই। আলামিনের আইডিয়াটা হচ্ছে এটাই, উইদিন দ্য কমিউনিটি যে রিসোর্স আছে, হিউম্যান রিসোর্স, ইকোনমিক, অর্থ, এবং আমাদের মধ্যে যা এক্সপার্টাইজের আছে, এবং আমাদের মধ্যে ল্যান্ড আছে, যত রকম প্রপার্টি সবই কিন্তু উইদিন দ্য কমিউনিটি আছে। এবং সেটাকে যদি ঠিকমতো আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমাদের বিদেশের কাছে কোনো হাত পাততে হয় না। আমরা বিদেশি ফান্ড নেওয়ার জন্য এফসিআরে নিয়েছি, কিন্তু নীল রিটার্ন দিয়ে 23 বছর ধরে আমরা বিদেশি ফান্ডও নিইনি। আমাদের ভাবনাটা হচ্ছে এটাই, গভর্নমেন্ট যে মাইনরিটিদের জন্য যে সুযোগ সুবিধাগুলো দেন,
তো একটা সিস্টেমের মধ্য দিয়ে দেন, কিন্তু সেখানে রিচ করার দায়িত্ব কিন্তু আমাদেরকে নিতে হবে। আলামিনের কাজ হচ্ছে 5 থেকে 12 পর্যন্ত স্টুডেন্টদেরকে তৈরি করে তাদের গভর্নমেন্ট যেসব অর্গানাইজেশন, যে কলেজ ইউনিভার্সিটিজ বা ইনস্টিটিউটগুলো আছে প্রফেশনাল কোর্সের জন্যে, সেই জায়গাতে তাদেরকে পৌঁছে দেওয়াটা আমাদের কাজ, যাতে তারা মেইন স্ট্রিমে মিশে যেতে পারে এবং সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য তারা কন্ট্রিবিউট করতে পারে, পৃথিবীর মানুষের জন্য তারা কন্ট্রিবিউট করতে পারে। এটাই আমাদের লক্ষ্য। এবং সেটা করতে গিয়ে আজকে কথা হচ্ছিল যে নিয়ম মেনে চলা উচিত অবশ্যই, এবং সেখানে যা যা দরকার, শুধু 12-এ বা 80G না, তার সঙ্গে নীতি আয়োগের রেজিস্ট্রেশন অনেক অর্গানাইজেশনের মনে হয় নেই, কিন্তু এটা থাকা জরুরি। নীতি আয়োগের রেজিস্ট্রেশন আমাদের সবগুলোই আছে, যে 3টে অর্গানাইজেশন সবারই আছে। নীতি আয়োগের রেজিস্ট্রেশন সহ আর যা যা দরকার সমস্ত পেপারস রাখা উচিত আমাদের, সবার থেকে নেওয়া এবং শেখার ব্যাপারটা থাকতে হবে। জাভেদ আখতার সাহেব বসে আছেন, জাস্ট আপনার মনে নেই হয়তো, আপনি এমডি তখন WBMDFC-তে, আপনার ঘরে গিয়ে আমি বললাম 3,000 না 2600 স্টুডেন্ট বলেছি, আপনি শুধু একটা সেন্টেন্স আমাকে বলেছেন, হোয়াই নট 10,000? আমার মাথাতে ঢুকে গেল 10,000, সেই 10,000 কিন্তু ক্রস হয়ে গিয়েছে। আলিগড়ে গিয়েছিলাম, আমার ছেলেদের জিজ্ঞেস করছিলাম এখানে রেসিডেন্ট কত স্টুডেন্ট আছে, হস্টেলার, আমাকে বলেছিল 15,000 ছেলে মেয়ে আলিগড় ক্যাম্পাসে থাকে হস্টেলে, আর 15,000 বাইরে থেকে পড়ে। সেদিন মাথায় ঢুকলো 15,000 কবে ক্রস করব, আজকে সেটা 15,000 ক্রস করে গেছে। সেদিনে শুনলাম উড়িষ্যাতে একটা 35,000 স্টুডেন্টের ক্যাম্পাস আছে, মাথাতে ঘুরছে 35,000 কবে ক্রস করবে। তো আমাদের সবাইকে কিন্তু এরকম যেখান থেকে যা পাবো সেটা নিতে হবে। আর শেষ আমি এটা বলে, আমার সময় মনে হয় চলে গেল, আমি শেষ করব এটা বলে, কালকে আমি ওখান থেকে শুনছিলাম 1-1 মানে 11-এর গল্প, কাল বলছিলেন একজন বক্তা, ওখান থেকে শুনছিলাম। আমাদের নিজেদের একটা থিওরি আছে, সেটা আমরা বলি যে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, আমরা জীবনের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি আমরা যদি দেখি, ফ্যামিলির ক্ষেত্রে কিংবা এনজিওর ক্ষেত্রেও হয়, যে আমরা অনেক সময় নানান হিসাব নিকাশ করি, এবং হিসাব করতে গেলে আমাদের যোগ করতে হয়, বিয়োগ করতে হয়, গুণ করতে হয়, ভাগ করতে হয়। হিসাব তাই তো বলে। মনে করুন 2টো ডিজিট 9 আর 2, এই 2টো ডিজিটকে নিয়ে যদি আমরা যোগ ভাগ গুণ বিয়োগ করি, তাহলে সেটা 4.5 হতে পারে, ভাগ করলে সেটা 9 আর 2 11 হতে পারে, 9 দুগুণে 18 হতে পারে, আবার বাদ দিলে 7 হতে পারে। কিন্তু যদি আমরা যোগ বিয়োগ গুণ ভাগ না করি, অর্থাৎ আল্লাহ যে কাজের জন্য আমাদেরকে পাঠিয়েছেন সেই কাজটাতে যদি আমরা ফোকাসড হতে পারি, এবং যিনি স্রষ্টা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার উপরে যদি ভরসা রাখতে পারি, তাহলে আমার নিজের বিশ্বাস এবং আমাদের সবার তাই বিশ্বাস যে এই যোগ বিয়োগ গুণ ভাগের কোনো দরকার হয়নি। আলামিনও কখন কখন এরকম লস হয়েছে, একজনকে খুব বিশ্বাস করে 10 লাখ টাকা অ্যাডভান্স দিলাম, তিনি আর টাকাটা ফেরত দিলেন না, 50,000 দিয়ে 9.5 লাখ টাকা চলে গেল, আফসোস করি না। একজন জমি দান করলেন, তার জমি প্রাচীর দিয়ে বিল্ডিং করতে গিয়ে 30-40 লাখ টাকা লোকসান হয়ে গেল, এতটুকু আফসোস হয়নি। তো এরকম কত জায়গায় মাইনাস হয়েছে, আবার কত জায়গায় প্লাস হচ্ছে, আমরা কোনো দিন হিসাব করি না। এবং তার সাথে সাথে এটা আমরা মনে করি, আলামিনের এই আব্দুর রহিম ভাইকে দেখেছি আমি মনে করতাম যে আমার টিমওয়ার্কটা মোটামুটি ভালো, কিন্তু আব্দুর রহিম ভাইয়ের কাছ থেকে আমার শেখার আছে। যত দেখছি তত আমি ইন্সপায়ার্ড হচ্ছি যে উনি কিভাবে প্রত্যেকে জুড়ে রেখেছেন, এবং এত সুন্দরভাবে আমার কিন্তু যত দেখছি তত ইন্সপায়ার্ড হচ্ছি। আমাদের টিমেও যারা এসছেন তাদের হয়তো কখনো কখনো হয়তো দূরত্ব হয়, ফিজিক্যাল দূরত্ব, যেমন জাভেদ আখতার সাহেবের সঙ্গে অনেকদিন পর দেখা হলো, এরকম অনেক মানুষ আছেন যাদের সঙ্গে আমাদের হয়তো ফিজিক্যালি ডিস্ট্যান্স তৈরি হচ্ছে, কিন্তু মেন্টালি আমাদের হয়নি। কিন্তু আমরা চেষ্টা করেছি, আমাদের যারা ছাত্রছাত্রী যারা এই কাজের সঙ্গে উদ্বুদ্ধ হয়েছে, কারণ আমরা রামকৃষ্ণ মিশন থেকে শুরু করেছিলাম, সন্ন্যাসী আমাদের চলবে না, সন্ন্যাসিনীও হবে না, আমরা চেয়েছিলাম কাপেল রাখতে। এখানে বসে আছে কাপেল, যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি, এটাই তাদের কাছে ফ্যামিলি। এবং এখানে একটা কাপেল আছে যারা পাথরচাপড়ির দায়িত্বে আছে, তারা কিন্তু ওই পাথরচাপড়ি ব্রাঞ্চটাকে নিজের সংসার মনে করে। এরকম আমাদের বেশ কিছু কাপেল আছে এবং বেশ কিছু স্টুডেন্ট আছে, প্রায় 100-র কাছাকাছি, যারা একেবারে ডেডিকেট করেছে তাদের লাইফটাকে এই মিশনের জন্য। সেই জন্য আমরা কিন্তু বাদ দিই না, আমরা চেষ্টা করি যে আমাদের সঙ্গে যে মানুষরা জোড়ে তাদেরকে সঙ্গে নিয়ে, তাদেরকে সাথে নিয়ে কাজটা করার। তো আমার বিশ্বাস যদি আমরা সেইভাবে করতে পারি, যেখানে যত মানুষ আছে আমরা যদি জুড়তে পারি, আজকে যেটা শুনছিলাম, মানে নিশ্চয়ই একটু আগে সেশনে যা শুনলাম এনআরসি বা আদার্স নিয়ে, ঘাবড়ে গিয়ে তো লাভ নেই, যাবো কোথায়? বাঁচতে তো আমাদেরকে হবে, আমাদের ওয়ে আউট বের করতে হবে, সলিউশন বের করতে হবে। আলামিন এখন প্রতিদিন মিটিংয়ে যেটা বলছি, যেটা হওয়া উচিত, যে প্রত্যেকে কনসাস হতে হবে, তার রেকর্ড কারেকশান করতে হবে। আমরা তো এদেশেই জন্মেছি, কিন্তু
ঘাবড়ে গিয়ে লুকিয়ে পড়ে তো লাভ নেই, পালিয়ে যাওয়ার তো কোনো ব্যাপার নেই। আর একটু পৃথিবীটা ঘুরলে দেখব যে অশান্তি বলি বা সমস্যায় বলি সারা পৃথিবী জুড়েই কিন্তু আছে, শুধু আমাদের দেশে আমরা সমস্যা দেখছি তা না। আমি তো দেখি যে বাইরের দেশ থেকে কেউ কেউ এসে আমাদেরকে বলে আপনারা দারুণ ভালো আছেন, প্রতিবেশী রাষ্ট্র, কদিন আগে গত সপ্তাহে বললেন, আবার আমরা মনে করছি তারা খুব ভালো আছে। অথবা আমাদের প্রবলেম নিশ্চয়ই আমরা বলবো, দেখব, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা সলিউশনটাও দেখব এবং সাধ্যমতো আমরা চেষ্টা করব। আমি যেটা এই 2 মিনিটের বক্তব্যে যেটা বলেছিলাম, ওই হাদিসটাকে আমরা মানার চেষ্টা করব। আমাদের নবী যিনি আল্লাহর প্রিয়তম মানুষ এবং আমরা লাকি যে তার ফলোয়ার্স হতে পেরেছি, আমাদের নবীর সেই হাদিস অর্থাৎ তার যে থট প্রসেস, সেই থট প্রসেসটাকে নিয়ে আমরা যদি আমাদের সাধ্যমতো কাজ করতে পারি আমরা নিশ্চয়ই ভালো থাকব। আমার নিজের রিয়ালাইজেশান এটা বলে শেষ করছি। আমার নিজের রিয়ালাইজেশান হচ্ছে যে আমরা সবাই কিন্তু স্যাটিসফ্যাকশানের জন্য ছুটি, মূলত আমরা ফিজিক্যাল স্যাটিসফ্যাকশানের পেছনে ছুটে বেড়াই, কিন্তু আমরা স্যাটিসফাইড হতে পারি না। একটা কিছু পাওয়ার পরে আবার মনে হয় যে আরেকটু পেতে হবে, আরেকটু কিছু চাই। কিংবা আমরা মেন্টাল স্যাটিসফ্যাকশান চাই, যেটা আমরা চাইছি মেন্টালি সেটাকে পেয়ে গেলে আমরা ভীষণ স্যাটিসফাইড। কিন্তু আমার রিয়ালাইজেশান হচ্ছে যে যদি সোল স্যাটিসফাইড হয়, যে সোলকে আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন, যে কাজের জন্য পাঠিয়েছেন সেই কাজটা যদি সোল করতে পারে এবং সেই কাজের মধ্যে যদি থাকতে পারে, তাহলে সোল যদি স্যাটিসফাইড হয় তাহলে মেন্টালি অটোমেটিক আমরা স্যাটিসফাইড থাকবো, ফিজিক্যালি তো স্যাটিসফ্যাকশান থাকবেই থাকবে। আল্লাহ আমাদের সবার নিয়তকে কবুল করুন, আমাদেরকে তৌফিক দিন যাতে আরও ভালো করে আমরা কাজ করতে পারি। আর আমরা আজকে যদিও ইস্টার্ন জোনের কথা বলা হয়েছে, কিন্তু ইন্ডিয়ার কিছু পার্ট থেকে আমরা কিছু মানুষকে পেয়েছি। আগামী দিনে আল্লাহর কাছে আমরা দোয়া চাইব যারা আমরা এইভাবে মানুষের জন্য এই ভাবনা নিয়ে কাজ করছি, যারা আমরা একত্রিত হতে পারি, ইউনাইটেড হতে পারি এবং একটা কমন প্ল্যাটফর্ম করতে পারি, আমরা পজিটিভ অ্যাঙ্গেল থেকে ভেবে সলিউশনের দিকে সলিউশন বের করতে পারি এবং আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের জন্য কাজ করতে পারি এবং এমনভাবে যাতে আমাদের রাজ্য বা আমাদের দেশটা আরও সুন্দর হবে এবং সর্বোপরি এই পৃথিবীটা আরও শান্তিময় হবে, আরও সুন্দর বাসযোগ্য হবে।